আমরা গত ক্লাসে শিখেছি কিভাবে আমাদের সেকশন গুলা তৈরি করতে হবে, তাই না? হ্যাঁ, এবং কালার এবং কালারের কাজটা কিভাবে আমাদের সেকশন গুলাকে আলাদা আলাদা ভাগে ভাগ করতে হয়। আজকে আমরা প্রত্যেকটা সিএসএস এর আমরা আলাদা আলাদা ভাবে কিভাবে কোন সিএসএস এর প্রপার্টি কোন ভ্যালুটা কিভাবে কাজ করে আমরা ওই জিনিসগুলা শিখবো। সেজন্য আমাদের প্রথমে আমরা কি করব, আমাদের আমাদের ফাইলে একটা HTML ফাইল ক্রিয়েট করে নেব। ওয়েব ডিজাইন, এই যে এখানে আমরা একটা HTML ফাইল তৈরি করে নিই। আমরা একটা HTML ফাইল তৈরি করি, এটার নাম দিলাম HTML। ওকে, আচ্ছা, তো আমরা প্রথমে আমাদের কোড এডিটরে চলে যাই। আমাদের কোড এডিটর থেকে আমরা কি করব, আমাদের এই সিএসএস ইয়াটাকে HTML ফাইলটাকে আমরা রান করব। ওকে, আমার ভয়েস ঠিক মতো শোনা যাইতেছে? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, আচ্ছা, স্ক্রিন দেখা যাইতেছে তো? জি। ওকে, আমরা আমাদের কাজ করছি কি, আমরা গত ক্লাসে কাজ করছি কিভাবে আমাদের সেকশন গুলা কাজ করে, তাই না? আজকে আমরা শিখব কিভাবে আমাদের সিএসএস এর প্রত্যেকটা প্রপার্টি কিভাবে, প্রত্যেকটা ভ্যালু কিভাবে কাজ করে। দেখেন এই জায়গায় সিলেক্টর হিসেবে আছে টেক্সট অ্যালাইন গুলা। টেক্সট অ্যালাইন কি আছে? হ্যাঁ, টেক্সটের অ্যালাইন অনেক ভাবে দেওয়া যায়। দেখেন আমরা যদি এই জায়গায় একটা টেক্সট লিখি লাইক H1 দেই, তাহলে H1 দেওয়ার পরে এই জায়গায় আমরা প্রথমে একটা ক্লাস দিয়ে দিলাম, লাইক এটাতে নাম দিলাম টাইটেল, TITLE, টাইটেল দিয়ে এই জায়গায় নাম দিলাম হ্যালো ওয়ার্ল্ড। এখন এটাকে কি করবো, এটাকে আমরা এই যে এটাকে ধরে আমরা সিএসএস এ কাজ করব, সেজন্য আমরা ইন্টারনাল সিএসএস করি। প্রথমে স্টাইল, আমরা স্টাইল করলাম। প্রথমে আমরা কি করব, আমাদের এই টাইটেলটাকে ধরবো। এই টাইটেলটাকে ধরার জন্য আমরা ডট দিয়ে টাইটেল, এটাকে প্রথমে যেহেতু টেক্সট আছে, একটা টেক্সট এটাতে যদি আমরা রান করি প্রথম অবস্থায় আমাদের এটা, তাহলে দেখতে পারবো যে আমাদের এটা এক কর্নারে আছে, একদম লেফট সাইডে আছে। ডিফল্ট হিসেবে প্রত্যেকটা সিএসএস প্রপার্টি লেফটে কাজ করে। আমরা কি করব, এটাকে ঘুরাই দিব। কিভাবে? আমরা এই জায়গায় যাই, আমরা যে প্রত্যেকটা টেক্সটের একটা অ্যালাইনমেন্ট আছে, টেক্সট অ্যালাইন। আমরা যদি সেন্টারে ক্লিক করি তাহলে এটা কি হবে, একদম সেন্টারে চলে যেতেছে, দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ ভাই, দেখা যায়। আচ্ছা, আমরা সেন্টারে পরে যদি এটাকে আমার মনে হয় যে আমি এটা সেন্টারে নিব না রাইটে নিব, তাহলে আমি কি করতে পারবো, এই টেক্সটটাকে আমি রাইটে নিয়ে যেতে পারবো। দেখেন এই টেক্সটটা রাইটে চলে গেছে। এটা হচ্ছে আমাদের টেক্সট অ্যালাইনমেন্টের কাজ। এখন এই জায়গায় যদি আমরা আরো কিছু দেই, দেখেন এই জায়গায় পরে আরেকটা আছে ব্যাকগ্রাউন্ড প্রপার্টি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড প্রপার্টিতে ব্যাকগ্রাউন্ডের অনেক অনেক কিছু ইউজ করা হয়। আমরা ব্যাকগ্রাউন্ডটা দেখি। প্রথমে আমরা যদি আমাদের কোড এডিটরে চলে যাই, আমরা H1 এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। দেখেন ব্যাকগ্রাউন্ড কালার,
ব্যাকগ্রাউন্ড কালার কি দিতে পারবো আমরা, ধরেন রেড দিয়ে দিলাম। হ্যাঁ, আমরা আগে শিখেছি কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার দেয়। এখন আমি এই যে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে রেড ইউজ করছি। আমরা কি করতে পারবো, ইচ্ছা করলে আমরা ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ইমেজ এই সব তথ্য ইউজ করতে পারবো। সেজন্য ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে একটা প্রপার্টি আছে, ব্যাকগ্রাউন্ড আই এম এই যে ইমেজ, ঠিক আছে। এইভাবে আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে এটাতে কি করতে পারবেন, এটাতে গ্রেডিয়েন্ট, লিনিয়ার গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারবেন। এক কালার, দুই কালার, আমরা ব্যাকগ্রাউন্ডে যদি 2-3 কালার ইউজ করি, ধরেন আমরা গ্রিন ইউজ করি, গ্রিন, ব্লু ইউজ করি, এইটা যদি আমরা সেভ করি তাহলে দেখতে পারবো আমাদের এই যে দেখেন এটা উপরে নিচে আছে। আমরা এই কি শিখছিলাম গত ক্লাসে, গত 2 ক্লাস আগে, কিভাবে এইগুলা ব্যাকগ্রাউন্ড ইমেজে কিভাবে লিনিয়ার গ্রেডিয়েন্ট তৈরি করে, তাই না? হ্যাঁ, ডিগ্রি করে, ডিগ্রি ডিগ্রি সিস্টেম। করে, কিভাবে ডিগ্রি সিস্টেম গুলা করা হয়। এখন এটা হচ্ছে লিনিয়ার। দেখেন আমি একটা প্রথমে নিছি H1, আমি প্রথমে কি করি, এটাকে একটা ডিবের ভিতরে করি, একটা ডিব নেই। ডিবের নাম দিলাম আমি বক্স দিলাম, বক্স। বক্স দেওয়ার পরে আমি এটা বক্সের ভিতরে রাখলাম, আমি কালার এগুলা উঠাই দিই। দেখেন প্রথমে আমি কি করব, আমি এই জায়গা থেকে বক্সটাকে ধরবো, বক্সটাকে ধরার পরে কারো কাছ থেকে নয়েজ হচ্ছে, আমি বক্স ক্লাসটাকে ধরি। বক্স ক্লাসটাকে ধরার পরে আমি দেখেন এই যে ডিপটা নিছি, এই ডিপের ভিতরে একটা বর্ডার ইউজ করি, বর্ডার 5 পিক্সেল সলিড। সলিড একটা কালার দিয়ে দিই, এটা রেড কালার দিয়ে দিই, আচ্ছা গ্রিন দিয়ে দিলাম। এখন যদি আমি এটা করি, দেখেন আমার এই বর্ডার পুরাটা, আমার সেকশনের পুরাটার ভিতরে বর্ডার চলে আসছে, তাই না? এখন আমি কি করতে পারবো, এই বর্ডারটাকে আরো কমাই দিই, তাহলে এটার একটা হাইড ওয়েট আমি ডিক্লেয়ার করে দিতে পারবো। একটা সেকশনের কিভাবে বর্ডার ডিক্লেয়ার করতে হয়, প্রথমে এটার আমি উইডথ দিয়ে দিলাম 400 পিক্সেল, হাইট দিয়ে দিলাম 200 পিক্সেল, 300 পিক্সেল দিই, হাইট দিয়ে দিলাম 300 পিক্সেল। এখন আমি যদি এটাকে আবার রিলোড করি তাহলে দেখতে পারবো আমার এটা একটা 300 পিক্সেলের একটা স্কয়ার বর্ডার হয়ে গেছে। এখন দেখেন এই বর্ডারের এই এরিয়া এর বাহিরে টেক্সটটা চলে যাবে না। এটাকে যদি আমি এই জায়গায় আরো টেক্সট নেই, আমি একটু বেশি টেক্সট নিলাম যাতে আপনারা বুঝতে পারেন জিনিসটা। আমি যদি এটাকে সেভ করি, দেখেন এটা কিন্তু আমার, আমি যে সেকশনটুকু নিয়েছি, আমাদের সেকশনের ইয়াটা ছিল, হাইটটা ছিল কত, আমাদের সেকশনের হাইটটা ছিল 300 পিক্সেল আর উইডথটা ছিল 400 পিক্সেল। কিন্তু আমি যখন এই জায়গায় দেখতে পাচ্ছি আমার সেকশনটা কিন্তু বেশি হয়ে গেছে, তাই না? এই জায়গায় জি। যদি আমি আরেকটা বর্ডার বক্স নেই, এটার নাম দেই আমি বক্স 2, এই বক্স 2 এর আমি একটা হাইট ওয়েট দিয়ে দিই, বক্স 2 হাইট দিয়ে দিলাম 200 পিক্সেল, উইডথ দিয়ে দিলাম 400 পিক্সেল, বর্ডার, এটার একটা বর্ডার দিয়ে দিই আমরা। বর্ডার দিলে এটারে দিলাম 5 পিক্সেল সলিড বর্ডার, এটারে দিয়ে দিলাম রেড। এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো আমার প্রথম যে সেকশনের ডিবের লেখাটা, এই লেখাটা কি হয়ে গেছে, সেকেন্ড ডিবের ভিতরে চলে আসছে, তাই না? জি। আমরা যখন সেকশন ওয়াইজ কাজ করব, যখন আমাদের কন্টেন্ট গুলা বেশি হয়ে যাবে, তখন কি হইব, একটা সেকশনের লেখা যদি আরেকটা সেকশনে চলে যায়, এজন্য সিএসএস একটা প্রপার্টি আছে যেটা হচ্ছে ওভারফ্লো, ওবিইআর, ওভারফ্লো।
এখন ওভারফ্লোর অনেকগুলা ভ্যালু আছে, দেখেন এই জায়গায় আছে ওভারফ্লোর কতগুলা ভ্যালু আছে, অটো আছে, হিডেন আছে, স্কেল আছে, ভিজিবল আছে, পরে আছে ইনহেরিট আছে। দেখেন ওই জায়গায় অনেকগুলা আমরা প্রথমে একটা ইউজ করি ওভারফ্লো হিডেন দিয়ে দিই। হিডেন দেওয়ার পরে আমাদের কি হবে, আমাদের এই সেকশনটা দেখেন এই জায়গায় আমার যে টেক্সটে আমি 150টা ওয়ার্ড নিয়েছি, আমার কিন্তু এই 150 ওয়ার্ড আমি দেখতে পারতেছি না। এই জায়গায় হয়তো কিছুটা ওয়ার্ড আমি এই জায়গায় দেখতে পারতেছি, আমার 150 ওয়ার্ড সম্পূর্ণ আসতেছে না। কারণ হচ্ছে আমি যখন ওভারফ্লো যে প্রপার্টিটা আছে এটার ভ্যালুটা আমি হিডেন করে দিয়েছি, তাহলে আমি যে 300 পিক্সেলের বাহিরে যে লেখাটুকু আছে সেটুকু আর দেখা যাবে না। এখন যদি আমি ওভারফ্লোর যে ভ্যালুগুলো আছে এগুলা চেঞ্জ করে দেই, দেখেন ওভারফ্লো আরেকটা আছে, দেখেন ওভারফ্লো আরেকটা আছে স্কল। এটা যদি আমি ইউজ করি তাহলে দেখেন কি হয়, স্কল আমি যদি ইউজ করি তাহলে দেখেন আমার এই 300 পিক্সেল এরিয়ার ভিতরে যে লেখাটুকু আছে সেটাকে আমি পুরাটুকু পড়তে পারতেছি। তার কারণ হচ্ছে আমরা যখন এই ওভারফ্লোর যে ইয়াগুলো আছে প্রপার্টির ভ্যালুগুলো আছে সেগুলা এক একটার এক এক কাজ। আমরা যখন ওভার রাইটিং করবো, আমাদের কন্টেন্ট ব্লগ লিখবো, তখন আমরা কি করব, আমরা এই স্কল ইউজ করবো। স্কল ইউজ করার ফলে কি হইব, আমাদের এই যে ব্লগ কন্টেন্ট গুলো আছে তারা এইভাবে স্ক্রল করে দেখতে পারবে। এছাড়াও এই ওভারফ্লোর অনেকগুলা প্রপার্টি এই জায়গায় ভ্যালু আছে, আমরা একটা একটা করে ইউজ করি, তাহলে বুঝতে পারবো ওভারফ্লোর কাজটা কি। আমরা সবাই এগুলা প্র্যাকটিস করব। দেখেন এখন আমার কি হচ্ছে, এই যে 300 পিক্সেলের এরিয়ার ভিতরে আমি যে এরিয়াটা নিছি সেটার ভিতরে যে টেক্সট গুলা নিয়েছি, দেখেন এই টেক্সট গুলার এক একটা লাইন কিন্তু একটা ছোট আছে, একটা বড় আছে, একটা ছোট একটা বড়, এই ধরনের আছে, তাই না? জি এখন আমরা কি করব, এই টেক্সটটাকে এই একটা ডেকোরেশন করে দিতে পারি। সেজন্য টেক্সট অ্যালাইন জাস্টিফাই করে দিতে পারি। জাস্টিফাই করার ফলে কি হইব, আমার ডানেও যাবে না বামেও যাবে না, একদম পত্রিকার লেখার মতো হয়ে যাবে। দেখেন আমার পুরোটা টেক্সট একবারে সমান হয়ে গেছে, আমি তো এখন এই জায়গায় স্ক্রল করে পড়তে পারতেছি। বুঝতে পারছি সবাই? জি আচ্ছা, জি ভাই, বুঝতে পারছি। এখন মনে হয় এখন পেডিং দিলে লেখাটা খুব সুন্দর দেখাবে। হ্যাঁ এখন আমরা প্যাডিংটা যদি দেই তাহলে আমরা প্যাডিং দেই। আমরা শিখছি গত ক্লাসে, প্যাডিং যদি আমরা 5 পিক্সেল প্যাডিং ইউজ করি তাহলে কি হইব, আমার পুরাটা বর্ডারের সাইডে প্যাডিং চলে আসবে। দেখেন পুরাটা বর্ডারের সাইডে আমার 5 পিক্সেল প্যাডিং চলে গেছে। আমি আরেকটু বেশি দিয়ে দিই তাহলে দেখতে আরেকটু সুন্দর দেখা যাবে। আমি 15 পিক্সেল প্যাডিং ইউজ করলাম। এখন আমি যদি এটাকে দেখি, দেখেন আমার আশেপাশে কিন্তু 15 পিক্সেল প্যাডিং নিয়ে নিছি। এখন আমি মনে করি যে আমার এই প্যাডিংটা নেওয়ার ফলে আমার এই জায়গায় স্পেসও কিন্তু কমে গেছে, তাই না? আমরা প্যাডিং এর 2-3টা নিয়ম শিখছি, কিভাবে 4টা ভ্যালু দিয়েও প্যাডিং নিয়েছি, 3টা ভ্যালু দিয়েও শিখছি কিভাবে একটা ভ্যালু দিয়ে। আমরা যদি 2টা ভ্যালু নেই, প্রথমে ভ্যালু নেই 15 পিক্সেল আর সেকেন্ড ভ্যালু দেই 5 পিক্সেল, তাহলে দেখতে পারবো যে আমাদের এটা টপ আর ডাউনে কাজ করতেছে। দেখেন আমার 15 পিক্সেল কাজ করতেছে উপরে আর নিচে, আর 5 পিক্সেল কাজ করতেছে ডানে আর বামে। আমরা গত ক্লাসে শিখেছি কিভাবে 4টা ভ্যালু নিয়ে কাজ করতে হয়। যখন আমরা অনেকগুলা সেকশনের এক সাইডে আমার একটু কম প্যাডিং লাগবে, এক সাইডে আমার একটু বেশি প্যাডিং লাগবে, তখন আমরা এই ধরনের ভ্যালু ইউজ করব। সবাই বুঝতে পারছি? জি আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেকশনের কাজটা। আমরা দেখেন এই সেকশন থেকে এই সেকশনটা মিলে গেছে, তার মানে আমরা যদি আমাদের প্রথম ডিবের ভিতরে যদি আমরা একটু সেকশন নিচে দিয়ে একটু মার্জিন দিয়ে দেই তাহলে হয়তো আমার এই সেকশনটা একটু ফাঁকা হয়ে যাবে। আমরা আমাদের কোডে চলে যাই, আমাদের বক্স 1 যে বক্সটা আছে এই বক্সে যদি মার্জিন এটাতে দিলে হবে না, আমাদের একদম পুরা ক্লাস এই ডিপটাকে দিয়ে দিতে হবে। দেখেন এটা কাজ করতেছে বক্স 2, আমরা বক্স 2 এর ভিতরে কিন্তু এই যে এতটুকু, এটা থেকে এটা। আচ্ছা, আমরা যদি এটার ভিতরে আরেকটা বর্ডার নিয়ে নেই, ডিপ নিয়ে নেই, ডিপ
এটার নাম দিলাম আমরা ক্লাস দিয়ে বক্স স্ল্যাশ 1। আচ্ছা, এটাকে যদি আমি ধরি, আমি বক্স 1 দিয়ে দিলাম। এটারে মার্জিন বটম, আমি মার্জিন নিচে 50 পিক্সেল মার্জিন দিয়ে দিলাম। দেখেন আমার এটা উপরেরটা থেকে নিচেরটার ভিতরে মার্জিন চলে আসছে। গত ক্লাসে একজন প্রশ্ন করছে যে একটার ভিতরে কি আরেকটা নেওয়া যাবে কিনা, ডিপ নেওয়া যাবে। আমাদের যতগুলা ইচ্ছা, আমরা একটা ডিপের ভিতরে যতগুলা ইচ্ছা ততগুলো আমরা ডিপ নিতে পারবো। সেটা আমাদের কাজের ধরন অনুযায়ী কাজ করবে আমাদের। বুঝতে পারছি সবাই? জি ভাই, বুঝতে পারছি। ভাই একটা প্রশ্ন ছিল, ওই জি। যে H1 ট্যাগ